স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাফ নিয়ে আবারও দেখা দিয়েছে অচলাবস্থা। সময় নির্দিষ্ট হবার পরেও হচ্ছে না খেলা। চলতি বছর এক প্রকার বাতিল হয়ে গেছে দক্ষিণ এশীয় ফুটবলের সর্বোচ্চ এই আসর। মার্কেটিং পার্টনারের দাবি পাল্টাতে হবে ফরম্যাট। সব মিলিয়ে হযবরল অবস্থা নিরসনে আগামী মাসে নেপালে বসছে সাফের এক্সিকিউটিভ মিটিং। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন হামজা। ভারতের মাটিতে দেখিয়েছেন নিজের শক্তিমত্তা। এবার কি তবে তার হাত ধরেই বাংলাদেশ হবে দক্ষিণ এশীয় ফুটবলের রাজা? জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের স্বপ্নটা এমনই ছিল। শুধু 22 বছরের শিরোপা ক্ষুধা মেটানোই নয়, এই টুর্নামেন্টে প্রথম হামজা সমিত সোম জুটি দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে ঢাকা থেকে কলম্বো, সেখান থেকে জার্মানির হ্যামবুর্গে অনুসন্ধান চালিয়ে খেলাযোগ যে তথ্য পেয়েছে তাতে সাফ নিয়ে আসার চেয়ে শঙ্কাটাই বেশি। এক কথায় বললে জুন জুলাইয়ের নির্দিষ্ট সময়ে শ্রীলঙ্কায় হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু কেন? খেলাযোগ জানতে পেরেছে সেন্ট্রালি সাফ আয়োজন করা নিয়ে ভেটো দিয়েছে সাফের মার্কেটিং পার্টনার জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস 5। তাদের দাবি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন করা হলে বাণিজ্যিকভাবে প্রত্যাশিত মুনাফা হবে না। যে পরিমাণ অর্থ সাফকে দেওয়ার কথা সেটার সংকুলন করাও হয়ে উঠবে অসম্ভব। এক্ষেত্রে স্পোর্টস 5 এর চাওয়া টুর্নামেন্ট হোক হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক, যেমনটা চ্যাম্পিয়ন্স লিগ, নেশনস লিগের মতো বড় আসরে হয়ে থাকে। এতে করে সাফের আকর্ষণ আর রেভিনিউ দুটোই বাড়বে। এ বিষয়ে আরো জানতে খেলাযোগের কথা হয় সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে। এবছর সাফ না হওয়া নিয়ে এখনই চূড়ান্ত রায় দিতে রাজি নন কাজী সালাউদ্দিন। জানিয়েছেন ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে 24 মে নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের এক্সিকিউটিভ মিটিং পর্যন্ত। এখানে প্রবলেম হলো যে হোম এন্ড অ্যাওয়ে হবে না সেন্ট্রাল হবে। তো সেন্ট্রাল হওয়ার চান্স নাই। হোম এন্ড অ্যাওয়ে হলো সিস্টেমটা করতে গেলে এটা কিভাবে ডিলে হবে, কি হবে না হবে, ওই জিনিসগুলো ডিসিশন হবে ইয়েতে নেপালে। এটা হোম এন্ড অ্যাওয়ে না হইলে এই টুর্নামেন্টটা এত বড় হয় না। ধরো ভেন্যু হলো শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যদি মালদ্বীপ আর ভুটান খেলে দুটো লোক হবে না, কিন্তু আবার মালদ্বীপে যদি ভুটান যায় তাহলে স্টেডিয়াম ভরে যাবে। সবসময় নতুন ইয়ে হলো এটা হোম এন্ড অ্যাওয়েতে হলে এই টুর্নামেন্টের ইয়ে অনেক বেড়ে যাবে। এই কথোপকথনে স্পষ্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক সাফ নিয়ে মার্কেটিং পার্টনার স্পোর্টস 5 আর সাফ প্রেসিডেন্ট দুপক্ষই একমত। তবে এবছর সাফ বাতিল হওয়া নিয়ে কনক্লুসিভ কোনো ডিসিশন তারা দিচ্ছেন না। কিন্তু বাস্তবতা বলছে নির্দিষ্ট সময় দূর, চলতি বছর সাফ আয়োজন করা প্রায় অসম্ভব। এবছর ফিফার উইন্ডো অবশিষ্ট আছে 5টা। এর মধ্যে জুন, অক্টোবর আর নভেম্বর 3 উইন্ডোতেই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের খেলা আছে। এশিয়ান কাপ বাছাই বাদেও একটা করে অতিরিক্ত ম্যাচ খেলার সুযোগ আছে জুন আর নভেম্বরে। তবে জুনে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি খেলার ব্যাপারে আগ্রহী। অন্যদিকে নভেম্বরে আছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই চলতি বছর শুধু বাংলাদেশ কেন, সাফের বড় দল ভারতও যে সময় বের করতে রাজি হবে না তা এক প্রকার স্পষ্ট। বিশ্বস্ত সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে সাফ বাতিল হলে জুন জুলাইয়ের ওই স্লটে বাংলাদেশ ট্রাই নেশন সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী। সেক্ষেত্রে হামজা সমিতদের জন্য যোগ্য প্রতিপক্ষ বের করাই হবে বাফুফের আরেক চ্যালেঞ্জ। পার্থ বণিক, ৭১। হুট করে মেজাজ হারিয়ে আলোচনায় হামজা চৌধুরী। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্নলির বিপক্ষে হেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এতে দেশ বিদেশের গণমাধ্যমে চলছে হামজাকে নিয়ে কাটাছেঁড়া। ঘটনা গুরুতর প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে পারেন বাংলাদেশ তারকা। হাসান সজীবের রিপোর্ট। বার্নলি শেফিল্ড ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মাঠে ঢুকে সমর্থকদের আপত্তিকর আচরণ, হামজাকে উত্ত্যক্ত করার চেষ্টা বার্নলির খেলোয়াড় ও সমর্থকদের। মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাংলাদেশ তারকা। তেড়ে ফুরে যান উত্ত্যক্তকারী ভক্তদের দিকে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে টার্ফমুর স্টেডিয়ামে। তবে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে কিছু সময় পর পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। ফুটবল কিংবা ক্রিকেট মাঠে দর্শকদের দ্বারা খেলোয়াড়দের লাঞ্ছিত হবার ঘটনা নতুন কিছু নয়। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে কিংবা ক্লাব পর্যায়ে এসব ঘটনা নতুন কোনো দৃশ্য নয়। তবে তার শাস্তিও কিন্তু নেহাত কম নয়।
ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে হামজার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এতে যেমন হামজা নিজের স্বাস্থ্যের মুখে পড়তে পারেন, তেমনি দর্শক ও বার্নলির খেলোয়াড়েরাও পেতে পারেন কঠিন শাস্তি। প্রথমেই আসা যাক প্রতিপক্ষ সমর্থকদের কি কি শাস্তি হতে পারে। মাঠে যদি দর্শক সহিংসতা সৃষ্টি করে কিংবা খেলোয়াড়কে লাঞ্ছিত বা উত্ত্যক্ত করার চেষ্টা করে, সেটা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তাকে মাঠ থেকে বের করে দেয়া কিংবা গ্রেফতার করা যেতে পারে। যেহেতু এটা ম্যাচ শেষের ঘটনা, এক্ষেত্রে শেফিল্ড যদি অভিযোগ করে ইএফএল এর কাছে, তবে ঘটনা প্রমাণিত হলে উল্লেখিত দর্শক কিছু ম্যাচের জন্য মাঠে প্রবেশের অনুমতি হারাবেন। ঘটনা যদি গুরুতর হয়, আজীবন নিষিদ্ধ হতে পারেন। এবার আসা যাক হামজার কি কি শাস্তি হতে পারে। যদি শেফিল্ড মনে করে হামজার কারণে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এক্ষেত্রে নিজেরাই শাস্তি দিতে পারে। কিছু ম্যাচে বিশ্রাম দেয়া কিংবা দলের বাইরে রাখা, প্রয়োজনে কমিটি গঠন করে অতিরিক্ত তদন্তের পর সিদ্ধান্ত নিতে পারে শেফিল্ড। যদিও এমনটা হওয়ার চান্স নাই, দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। প্রিমিয়ার লিগে খেলতে হামজার মতো প্লেয়ার দলের বাইরে রাখা নিশ্চয়ই তাদের জন্য লস প্রজেক্ট। তবে ক্লাব থেকে ছাড় পেলেও ইএফএল যদি মনে করে এই ঘটনা তদন্ত হওয়া উচিত, সেটা হতে পারে। এক্ষেত্রে কয়েকটা ম্যাচে নিষিদ্ধ, অর্থদণ্ড কিংবা পেশাদারির শাস্তি পেতে হতে পারে হামজাকে। এমনটা হওয়ার যে সুযোগ একদমই নেই তা কিন্তু বলা যাচ্ছে না। ইতোমধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর এবং সানে উঠে এসেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেক্ষেত্রে কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে হামজার জন্য। এবার আসা যাক বার্নলির খেলোয়াড়েরা কি ধরনের শাস্তি পেতে পারে। শেফিল্ড যদি ইএফএল এর কাছে নালিশ জানায়, এ ব্যাপারে তদন্ত চায়, সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে বার্নলি নিজে শাস্তি দিতে পারে, আবার ইএফএলও দিতে পারে। সেক্ষেত্রে কিছু ম্যাচে ফুটবলারদের বিশ্রাম বা নিষেধাজ্ঞা দিয়ে অথবা অর্থদণ্ড পেতে পারে ফুটবলাররা। আর ইএফএল যদি মনে করে এই ঘটনার বিস্তারিত তদন্তর প্রয়োজন, সেটাও করতে পারে। হাসান সজীব, ৭১। আবাহনী বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ ফাইনালে শিরোপা উল্লাসে মাথা হয়নি কোনো দলের। ১-১ গোল সমতায় থাকা ম্যাচ আলোক স্বল্পতায় স্থগিত ঘোষণা করা হয়। ময়মনসিংহে কিংস আবাহনী ফেডারেশন কাপ ফাইনালে ৬ মিনিটে এগিয়ে যায় কিংস। সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি আবাহনী। কালবৈশাখী ঝড়ের কারণে অনেকটা সময় বন্ধ থাকে খেলা। ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। ১০৫ মিনিট খেলা চলার পর আলো কমে আসে মাঠে ফ্লাডলাইট না থাকায়, এবং নিরাপত্তার স্বার্থে রেফারি ও ম্যাচ কর্মকর্তারা ম্যাচ স্থগিত ঘোষণা করেন। বাকি সময়ের খেলা আয়োজনের নতুন তারিখ প্রফেশনাল লিগ কমিটির সভার পর ঘোষণা করবে বাফুফে। সিলেটের তৃতীয় দিন শেষে ১১২ রানে লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেট ১৯৪ রান। সিলেট টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় কেড়ে নেয় বৃষ্টি, সেই সাথে ভেজা মাঠ, আলোক স্বল্পতা। খেলা হয় কেবল ৪৪ ওভার। ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তোলে ১৩৭ রান। মুমিনুল হক ও মাহমুদুল হাসান জুটি থেকে আসে ৬০ রান। এরপর অধিনায়ক শান্ত মুমিনুলকে সাথে নিয়ে করেন ইনিংস বড় করার চেষ্টা। মুমিনুল ৪৭ রান করে আউট হলেও নাজমুল ৬০ রানে, জাকের আলী ২১ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৫৬, দ্বিতীয় সুযোগে ৪৭ সেট হয়েও বড় ইনিংস খেলতে না পেরে হতাশ মুমিনুল হক। দিন শেষে প্রেস কনফারেন্সে বলেছেন সিনিয়র ব্যাটার হিসেবে তার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। যদিও ইনিংসের পর ইনিংস ব্যর্থ হওয়া আর এক সিনিয়র মুশফিক সম্পর্কে জিজ্ঞেস করতে ভিন্ন সুর মুমিনুলের। মুশফিকের ভালো ইনিংসের অপেক্ষায় সাবেক এই টেস্ট কাপ্তান। সাইফুল রূপকের রিপোর্ট। ৬ ফুট ৮ ইঞ্চি জিম্বাবুয়ানরা বলে মাউন্টেন, মানে এত লম্বা, সেই মুজারাবানির বলেই মুশফিকুর রহিম সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন। ২ ইনিংসেই ৪-৪। গত ৪ ইনিংসেই মুশফিকের সিঙ্গেল ডিজিট, ১২ ইনিংসে কোনো 50 নেই। কত ইনিংস সুযোগ পেলে আসলে তিনি 50 হাঁকাবেন, অথবা কত ইনিংস সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট? আমি কোনোভাবে ওনার নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জানে। তো আমার কাছে মনে হয় যে আপনারা মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কি করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে। আর যখনই খেলে তখন ম্যারাথন ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিস উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওইটা কোনোভাবে আমার কাছে মনে হয় ভুলে যাওয়া। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ
দুই ফরম্যাট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফরম্যাটে উনি মনোযোগ দেবে। তাই এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফরম্যাট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। দুই ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে সমালোচিত মুশফিকুর রহিম, দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেও আক্ষেপে পড়ছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে 56, পরের ইনিংসে 47। দুই ইনিংসেই সেঞ্চুরি করার দারুণ সুযোগ ছিল, তার প্রিপারেশন ভালো ছিল, সেট হয়ে গিয়েছেন, তারপর আসলে সেই সুযোগটা হেলায় ফেলেছেন। যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কেউ 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি দুই ইনিংসে সেট হয়ে হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সহ অধিনায়ক মেহেদী মিরাজ জানিয়েছিলেন জিম্বাবুয়েকে 300 আশপাশে টার্গেট দিতে পারলে বাংলাদেশ দলের জন্য কনফিডেন্সটা ভালো থাকবে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ 112 রানে এগিয়ে, হাতে আছে 6 উইকেট। যে কোনো কিছুই হতে পারে। এখন আসলে পিচের চরিত্র দেখে কত রানকে সেফ মনে করছে টিম বাংলাদেশ? 300 হলে খুব ভালো, 300 যদি না হয় 278। যারা দুইজন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার, মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। ক্রিজে আনবিটেন শান্ত এবং জাকির, এরপরে মেহেদী মিরাজ, এই তিনজনই 2016 আন্ডার-19 বিশ্বকাপ খেলেছিলেন একসাথে। অর্থাৎ 3 বন্ধুর দিকেই তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা। যদি জিম্বাবুয়ের বিপক্ষে আসলে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, 250 আশপাশে কমপক্ষে টার্গেট দিতে চায়, তাহলে 3 বন্ধুর ব্যাটটা জ্বলে উঠতে হবে 4 নম্বর দিনে। সাইফুল রূপক, 71, সিলেট। ধোনি ডিআরএস নেওয়া মানেই প্রতিপক্ষের কপালে দুর্ভোগ। একের পর এক অ্যাকিউরেট রিভিউ নিয়ে ডিআরএস কে বানিয়ে ফেলেছিলেন ধোনি রিভিউ সিস্টেম। তবে সম্প্রতি চেন্নাই স্কিপার যেন হারিয়েছেন সেই স্কিল। সোশ্যাল মিডিয়াতে ফ্যানরাই তাই এবার ট্রল করছেন তাকে। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। কালের বিবর্তনে বদল আসাটা ধ্রুব সত্য। নশ্বর পৃথিবীতে সবকিছুই যেন কচু পাতায় জল, এই আছে এই নেই। ধোনি রিভিউ নিয়েই সফল হন, এ ব্যাপারটা যেন একসময় স্থায়ী হতে চলছিল। কখনো এমনও হয়েছে অনেক রিভিউতে ধোনি সফল হয়েছেন যেটা আম্পায়ার ও দর্শকের কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। তাই তো ধোনির রেপুটেশনে মুগ্ধ হয়ে ডিআরএসকে অনেকে ধোনি রিভিউ সিস্টেম বলতেন। তবে এবার সময় এসেছে সেটা বদলে যাওয়ার। ব্যাটে নেই সেই আগের ধার, অধিনায়কত্বেও সাফল্য পান কালে ভদ্রে। যেমন এবারের আইপিএলে তার ক্যাপ্টেন্সিতে 3 ম্যাচের 2টিতেই হেরেছে চেন্নাই। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 9 উইকেটে হারের ম্যাচে প্রশ্নের মুখে পড়েছে ধোনি রিভিউ সিস্টেমের কার্যকারিতাও। ফ্যানরা অনেকেই বলছেন এখন আর কাজ করে না ধোনি রিভিউ সিস্টেমও। ঘটনার সূত্রপাত মুম্বাই ইনিংসের প্রথম ওভারে। খলিল আহমেদের 5 নম্বর বল রায়ান রিকেলটনের সামনের প্যাডে আঘাত হানলে ওঠেনি জোরালো কোনো আবেদন। লেগ স্টাম্প মিস করে যাবে ভেবে আম্পায়ারও দেননি আউট। পরে রিপ্লেতে দেখা যায় অন্য দৃশ্য। বল রিকেলটনের লেগ স্টাম্পে আঘাত হানত, অর্থাৎ ধোনি রিভিউ নিলেই উইকেট পেয়ে যেত চেন্নাই। অথচ অতীতে আউট হয়ে যাওয়ার মতো অবস্থা থাকলে এমএসডি রিভিউ নিয়ে নিতেন, কিন্তু এবার নেননি তিনিও। বেঁচে গিয়ে রিকেলটন রোহিত শর্মার সঙ্গে প্রথম উইকেটে 63 রানের জুটি গড়েন। দারুণের শুরুর ওপর দাঁড়িয়ে পরে ম্যাচ জিতে নেয় মুম্বাই। এরপরে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ধোনিকে নিয়ে মজা করতে শুরু করেন। রিপ্লের ছবি যুক্ত করে জানিয়ে দেন এখন আর কাজ করে না ধোনি রিভিউ সিস্টেম। এমনকি ম্যাচের পর ধোনির রিভিউ না নেওয়া নিয়ে কথা বলেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররাও। সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু চেন্নাইয়ের 8 ম্যাচে 6 নম্বর হারের দিকে ইঙ্গিত করে বলে দেন সময়টা যখন ভালো যায় না এ ধরনের ভুল তখন হতে থাকে। রায়ান আহমেদ, 71। এ মাসেই শেষ হচ্ছে রিয়ালে কার্লো অ্যাঞ্চেলোত্তি অধ্যায়। ইটালিয়ান ম্যানেজারের ব্যাকআপও রেডি। জুনে লস ব্লাঙ্কোদের ডাগ আউটে আসছেন নতুন কেউ। এদিকে গণমাধ্যমের খবর জুনের মধ্যেই ব্রাজিলের ডাগ আউটে যোগ দিচ্ছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। কোহিনুর গণা রিপোর্ট। We are living in an era of sack culture. টটেনহ্যাম থেকে চাকরি হারিয়ে এমনটাই বলেছিলেন অ্যান্তোনিও কন্তে। ফুটবল ম্যানেজারদের নাকি বাক্স পেটরা গোছানোই থাকে। কে না জানে দলের ব্যর্থতার ঘণ্টা না বাজতেই 12টা বেজে যায় ম্যানেজারদের। আকাশে বাতাসে কান পাতলে যেমন এই মুহূর্তে শোনা যাচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকেত।
চুক্তির মেয়াদ আরও 1 সিজন থাকলেও সময়টা ফুরিয়ে এসেছে কার্লো আনচেলত্তির। স্প্যানিশ আউটলেট রেলেভো বলছে জুনে হতে চলা ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগ আউটে থাকছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। আসছে মাসে রিয়াল ছাড়ছেন এই দাপুটে ম্যানেজার। খবর পাকা হলে চলতি মাসে কোপা দেল রের ফাইনাল অর্থাৎ বার্সেলোনার বিপক্ষেই হতে চলেছে আনচেলত্তির শেষ ম্যাচ। এদিকে জুনে শুরু হচ্ছে 2026 বিশ্বকাপ বাছাইয়ের পরের ফেজ, আর সেই সময়টা আনচেলত্তিকে পেতে তোড়জোড় শুরু করে দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের মূল পর্ব যে এখনও নিশ্চিত হয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দরিবেল জুনিয়রকে ছাঁটাই করার পর এখনও কোনো ইন্টারিম কোচের নাম পর্যন্ত ঘোষণা করেনি সিবিএফ। কার্লো আনচেলত্তিকে পাকাপাকিভাবে পেয়ে গেলে অন্তর্বর্তী কোচ কে চায়? 2021 সালে দ্বিতীয়বারের মতো রিয়ালের ডাগ আউটে ফিরেই এক ঐতিহাসিক অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তার কোচিংয়ে ক্লাব জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইউফা সুপার কাপ, সুপার কোপা, ক্লাব বিশ্বকাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ। অবশ্য সেসব এখন শুধুই অতীত। পুরনো দাপট খুইয়ে বসেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ কি পরের মাঠ, যে যেভাবে পারছে হারিয়ে চলে যাচ্ছে। 2015 সালে পেছনের দরজা দিয়ে বার্নাব্যু ছাড়তে হয়েছিল কার্লো আনচেলত্তিকে। ইউরোপের এমন আগ্রাসী কোচের কপালে জোটেনে সম্মানজনক ফেয়ারওয়েল। এবারও কি তেমন প্ল্যানই করছে ইউরোপের জায়ান্ট দলটা? রিয়াল মাদ্রিদ, আনচেলত্তি, ব্রাজিল, এই নাটকের শেষ কোথায়? কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।